আপনারা দেখছেন হরর ওয়ার্ল্ড। লোয়ার ওয়েস্ট সাইডের এই জায়গাটা সত্যি অদ্ভুত। রাস্তার দুপাশে সারি সারি লাল ইটের বাড়িগুলো রাস্তার উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ছে। তবে জায়গাটাকে আরো অদ্ভুত করে তুলেছে এখানকার বাসিন্দারা। এখানকার অসংখ্য বাড়িতে বহু মানুষের বাস। তাদের জীবন ঘড়ির কাঁটার মতোই সদা চলমান। তারা একটা বাড়িতে বেশি দিন কাটায় না, কিছুদিন পরপরই বাড়ি বদলাতে থাকে। তবে এতে তাদের কোনো দুঃখ নেই। দিব্যি হই হুল্লোড় করে দিন কাটায়, গান বাজনা করে। রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়া বাড়িগুলোর প্রতিটা তলায় জমে আছে অসংখ্য গল্প। তাদের মধ্যে অধিকাংশই মনে দাগ কাটবে না, কিন্তু যেখানে ইহলোকের এত মানুষ দিন কাটাচ্ছে সেখানে প্রেতলোক থেকে কেউ আসবে না, এ কি করে হতে পারে? তারা এই জায়গায় বিভিন্ন বাড়ির আনাচে কানাচে ছটফট করে, ঠিক মানুষের মতোই। লম্বা মতো অল্প বয়সী ছেলেটা লটবহর হাতে এই পাড়ায় রাস্তায় রাস্তায় ঘুরছিল। চার বাঁধা অনেকগুলো বাড়ি পেরিয়ে সে থামল 12 নম্বর বাড়ির সামনে। দিনের আলো মুছে গিয়ে তখন সন্ধে নামবো নামবো করছে। বাড়ির দরজায় মালপত্র রেখে টুপিটা খুলে সে ঘাম মুছল। একটু ভেবে সে দরজার ঘন্টাটা ধরে একটা টানও দিল। এক ঝলক দেখলে মনে হয় বাড়িটা একটা সীমাহীন গহ্বর। তারই কোনো এক কোনায় ঘন্টা বেজে উঠল, আর তার খানিক পরেই দরজা খুলে এসে দাঁড়ালেন এক মহিলা। তার মাথা আর ঘাড়ের মধ্যে পার্থক্য করা যায় না। এই সন্ধ্যের পড়ন্ত আলোয় আর পরনের আলখাল্লাতে তাঁকে যেন আরো বেঢপ লাগছে। দু চোখের ভরপুর সন্দেহ নিয়ে তিনি ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে প্রশ্ন করলেন, কি ব্যাপার? কি চাই আপনার? আমার একটা ঘর চাই। এই বাড়িতে কোনো ঘর ফাঁকা আছে কি? যদি থাকে সেখানে থাকা যাবে? এই 3 তলার পিছন দিকে একটা ঘর গত 1 সপ্তাহ ধরে ফাঁকা পড়ে আছে। সেটার জন্যই ভাড়াটে খুঁজছি। একবার এসে দেখে যান, যদি পছন্দ হয় আপনার। অল্প বয়সী ছেলেটা মহিলার পিছু পিছু সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। হলঘরের দেওয়ালে লম্বা লম্বা ছায়া পড়ছে। রাস্তার আলো এখানকার অন্ধকারের কাছে গোহারা হেরে গেছে। মেঝের কার্পেটের দৈন্যদশা স্পষ্ট। কয়েক জায়গাতে কাপড়ের আস্তরণ উঠে গিয়ে রুক্ষ মেঝে দেখা যাচ্ছে। কোথাও ডালপালা বিস্তার করেছে শ্যাওলা, আগাছা। দেওয়ালের মাঝে মাঝে কয়েকটা ন্যাড়া জায়গা দেখা যাচ্ছে। গাছের কোনো টব রাখা হয়েছিল নাকি? অবশ্য এই কুৎসিত পরিবেশের মধ্যে কোনো প্রাণ ডানা মেলতে পারে না। ছেলেটার মনে হলো মেঝের মধ্যে কোনো একটা চটচটে পদার্থ ছড়িয়ে রয়েছে। মাঝে মাঝে জুতোতে আটকে যাচ্ছে বলেও মনে হচ্ছে। সে কি ভয়াল এক গর্তের মধ্যে আরো ঢুকে যাচ্ছে? একটা দরজার সামনে এসে দাঁড়ালো দুজনে। মহিলা দরজাটা খুলে দিয়ে বললেন, এই যে, এই ঘরটার কথাই বলছিলাম। এ বাড়ির সেরা ঘরগুলোর মধ্যে এটা একটা। এটা সবসময় ফাঁকা থাকে না। আপনি ভাগ্যবান। এই ঘরে আজ পর্যন্ত ভালো ভালো ভাড়াটেই পেয়েছি। কেউ কোনো ঝামেলা করেনি। আগাম ভাড়া দেওয়া নিয়ে কেউ কোনো গাঁয়গুই পর্যন্ত করেনি কখনো। মাঝে 2জন অভিনেতা এই ঘরে ছিলেন, ওই মাস 3 মতো। এখানকার এই থিয়েটারে অভিনয় করত। সারাদিন ঘরে বসেই মহড়া দিয়ে যেত। ওই ড্রেসিং টেবিলের ওখানে ওদের ম্যারেজ সার্টিফিকেট ঝোলানো থাকতো। আচ্ছা, ভালো কথা, এই হলের শেষ প্রান্তে জলের ব্যবস্থা রয়েছে, আর গ্যাস রয়েছে ঘরের ওপাশে। ঘরে হাওয়া বাতাস ভালোই খেলে। জিনিসপত্র রাখার জায়গাও অনেকটা রয়েছে। এখানে আপনি দিব্যি হাত পা ছড়িয়ে থাকতে পারবেন। এই ঘরটা এতটাই ভালো যে এটা বেশি দিন ফাঁকা থাকে না। আচ্ছা, এখানে কি থিয়েটার পাড়ার লোকজনই বেশি আসা যাওয়া করে? হ্যাঁ, তা বলতে পারেন। এই অঞ্চলের গলিতে গলিতে একটা করে থিয়েটার গজিয়েছে এখন। এই অভিনেতারা এক জায়গায় বেশি দিন থাকে না। ওরা মাঝে মাঝে আসে, আবার কয়েকদিন পরে চলেও যায়। আমার এই ঘরটা বেশ পছন্দ। এখানেই থাকবো, দরাদরি করব না। কত ভাড়া লাগবে বলুন? ভদ্রমহিলাকে ভাড়ার টাকা মিটিয়ে দিল ছেলেটা।
হাতে কয়েনগুলো বেশ কয়েকবার গুনে নিশ্চিন্ত হলেন তিনি। না, ছেলেটাকে ভদ্র বলেই মনে হচ্ছে। হাঁসফাঁসে গলায় সামান্য আন্তরিকতা ফুটিয়ে তিনি বললেন, এই ঘরে আপনার কোনো অসুবিধে হবে না। বাথরুমে জল, তোয়ালে সবই তৈরি আছে। আর কিছু যদি প্রয়োজন হয় আমাকে ডাক দেবেন। ভদ্রমহিলার হাতের মুঠোয় কয়েনগুলো ছনছন শব্দ করছিল। সেগুলো কোটের পকেটে ঢুকিয়ে তিনি বিদায় নিতে যাবেন, এমন সময় ছেলেটা একটা বেখাপ্পা প্রশ্ন করে বসল। এই প্রশ্নটা আগে অন্তত 1000 বার করেছে সে একটা সদুত্তরের আশায়। আপনার এখানে তো অনেকেই আসেন, সবাইকে আপনি দেখেছেন। আচ্ছা, মিস ভ্যাশনার বলে কাউকে আপনার মনে আছে? হ্যাঁ, অল্প বয়সী একটি মেয়ে, পুরো নাম মিস এলয়েজ ভ্যাশনার। মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি, জানেন, ছিপছিপে চেহারা। ওর মাথার চুলে লালের মাঝে মাঝে সোনালি রং ঝিলিক দেয়। বাঁ ভুরুর উপর একটা আঁচিল রয়েছে। সম্ভবত এখানকার কোনো একটা থিয়েটারে মেয়েটা গান গাইতো। আপনার কি মনে পড়ছে? ওই নামের কাউকে তো মনে পড়ছে না। আসলে এখানে এসেই সবাই একখানা এই স্টেজের নাম নিয়ে নেয়, সেই নামই তারপর নিজেদের পরিচয় দেয়, সেই নামই ঘর ভাড়া নেয়। আর মজার ব্যাপার কি জানেন তো, ঘর পাল্টানোর সঙ্গে সঙ্গেই তাদের আবার স্টেজ নামও দ্রুত বদলাতে থাকে। আমি এরকম অনেককে দেখেছি। কিন্তু না, আপনি যে নামটা বললেন সেরকম কারোকে দেখিনি। এরা আজ আসে আবার কাল চলে যায়, মনে রাখা সম্ভব নাকি? মহিলা চলে যাওয়ার পর ছেলেটা দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আবারও তার অনুসন্ধান ধাক্কা খেল। সারাদিন ধরে সে নানান থিয়েটারের ম্যানেজার, এজেন্ট, অভিনেতা, অভিনেত্রীকে এই প্রশ্নটা করেছে। এলোইজ ভ্যাশনার বলে কাউকে চেনেন? মিষ্টি মুখ, ছিপছিপে চেহারা। ছেলেটা অভিনয়ের স্কুলগুলোও বাদ দেয়নি। রাত্রিবেলা থিয়েটারের দর্শকদের সেই একই কথা জিজ্ঞেস করে। এমনকি তার খোঁজে সে মিউজিক হলগুলোতেও ঢু মারে। কিন্তু মেয়েটা স্রেফ উবে গিয়েছে। মেয়েটাকে সে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাই তো তাকে খুঁজে বের করতে সে মরিয়া। মেয়েটি বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার পর অনেকেই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু ছেলেটা স্থির ধারণা এই বিশাল শহর লক্ষ লক্ষ মানুষ আর রাশি রাশি ঘরবাড়ির মধ্যেই কোথাও তাকে লুকিয়ে রেখেছে। শহরটা একটা রাক্ষসে চোরাবালির মতো, সে প্রতি মুহূর্তে রূপ বদলায়। তাই তার ফাঁদে আটকে পড়া কোনো মানুষকে উদ্ধার করা এতটা কঠিন। ঘরটার আসবাবপত্র দেখলে মনে হয় এককালে এর বেশ বাহার ছিল। এখন সবকিছুর অবস্থাই পড়তির দিকে। কাউচের গদিখানা দেখতে বেশ, কিন্তু এখানে ওখানে ছাল বাকল উঠে যাওয়াতে সুন্দরের সঙ্গেই হতশ্রীর সহাবস্থান। দুটো জানলার মাঝে একটা আয়না, যার কাঁচের বহর দেখে বোঝা যায় সেটা খুবই সস্তার। একপাশে দেওয়ালে ছবির ফ্রেমে বিভিন্ন নাটকের বিজ্ঞাপন, দ্য হিউগনট লাভার্স, দ্য ফার্স্ট কোয়ারেল, দ্য ওয়েডিং। ঘরের অন্য এক প্রান্তে একটা বিছানা। ঘরে একটা ফায়ারপ্লেস আর কাউচও রয়েছে। ছেলেটা ক্লান্ত শরীর একটা চেয়ারে এলিয়ে বসল। সঙ্গে সঙ্গে ঘরের চার দেওয়াল আর তার বিভিন্ন সামগ্রী যেন তার সাথে নিঃশব্দে কথা বলার আপ্রাণ চেষ্টা করতে লাগল। ঘরটা কিন্তু একেবারে রঙহীন নয়। মেঝেতে একটা ঝকমকে গালিচা পাতা রয়েছে ঠিকই, কিন্তু জায়গায় জায়গায় কাপড়ের বুনন ছিঁড়ে খুঁড়ে গিয়ে এবড়ো খেবড়ো মেঝে বেরিয়ে পড়েছে। এক ঝলক দেখলে মনে হয় রুক্ষ সমুদ্রের মাঝে একটা রঙিন দ্বীপ উঁকি মারছে। ম্যান্টেল পিসের ওপর নিতান্ত অবহেলায় অনাথ ব্যক্তির মতো পড়ে রয়েছে কয়েকটা জিনিস। একটা ফাঁকা ফুলদানি, কয়েকজন অভিনেত্রীর ছবি, একটা ছোট বোতল, হয়তো ওষুধের। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে কয়েকটা তাস। ঘরের পুরনো বাসিন্দারা এই খাঁচা থেকে বেরোনোর সময় তাকে কিছু দিয়ে গেছে। ছেলেটার ক্রমশ মনে হতে শুরু হলো যে এটা শুধু ঘর নয়, সাংকেতিক বার্তায় ঠাসা একটা বইয়ের পাতা। সেই সংকেতগুলো আস্তে আস্তে আরো প্রকট হয়ে উঠল। গালিচা ড্রেসিং টেবিলের মাঝে এক চিলতে জায়গাতে একটা পায়ের দাগ। কোনো এক সুন্দরী এই জায়গাটায় দাঁড়িয়ে আয়নাতে নিজেকে দেখছিল হয়তো।
দেওয়ালে ছোট ছোট আঙুলের দাগ। বোঝাই যাচ্ছে শিশুরা এই ঘরে কিছুদিন কাটিয়েছে। পাশের দেওয়ালে একটা কিম্ভূত কিমাকার দাগ ছেত্রে রয়েছে, যেন একটা বোমা ফাটার আগের মুহূর্তটা দেওয়ালে ধরা পড়েছে। মনে হয় কোনো এক পানীয় ভর্তি পেয়ালা বা বোতল কেউ পরম আক্রোশে দেওয়ালে ছুঁড়ে মেরেছিল। কেউ অপটু হাতে মারি নামটা আয়নার কাঁচেই খোদাই করে রেখেছে। এই ঘরের মধ্যে কি হিংস্রতার ঢেউ খেলছিল? তার ধাক্কাতেই কি ঘরের বাসিন্দারা নিজেদের প্রবল রাগের ছাপ রেখে গিয়েছেন এখানকার আসবাবপত্রে? ফার্নিচারে এখানে ওখানে রং সমেত কাঠের আস্তরণের অনেকটাই উঠে গিয়েছে। এমনকি শ্বেতপাথরের ম্যান্টেলের একটা অংশ উড়ে গিয়েছে। মেঝেতে কাঠের পাটাতনের শব্দটাও আর্তনাদের মতো শোনায়। ছেলেটা নিজের মনেই বিড়বিড় করে ওঠে, হ্যাঁ, এখানে কেউ সুখ শান্তির হদিশ আদৌ পেয়েছিল কি? ওর মগজে নানান চিন্তা সাঁতার কাটছে তখন। ঘরের দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে পাশের অ্যাপার্টমেন্টগুলোর আওয়াজ অনায়াসে প্রবেশ করছে এই ঘরে। হালকা হাসির আওয়াজের হাত ধরেই আসছে কড়া গলার ধমকের শব্দ। গ্লাসের ঠুংঠাং জানান দিচ্ছে কোথাও খানা পিনা বেশ জমে উঠেছে। কোথাও জোরে দরজা বন্ধ করে কেউ হয়তো সেই জমায়েত থেকে বেরিয়ে আসছে। ঘর ঘর রব তুলে পরপর কয়েকটা ট্রেন চলে যাওয়ার পরেই ব্যঞ্জোর মৃদু রেওয়াজ প্রমাণ দেওয়ার চেষ্টা করল এই পৃথিবীতে সবকিছুই যান্ত্রিক নয়। ছেলেটা কেসে উঠল হঠাৎ। তার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেও লিনোলিয়াম আর আস্তে আস্তে পচতে থাকা কাঠের দুর্গন্ধ ঢুকে পড়েছে প্রায়। ছেলেটা কাশতে কাশতে বলেই ফেলল, গোটা বাড়িতে এই ঘরটাই নাকি সেরা। এই যদি সেরা ঘরের বহর হয় তাহলে আর কিছু বলার নেই। ছেলেটা উঠে দরজা খুলে বেরোনোর উপক্রম করছিল বোধহয়। এমন সময় তাকে থামিয়ে দিল হাওয়ার একটা দমক, বা বলা ভালো সেই হাওয়ার দমকের সাথে ভেসে আসা একটা মিষ্টি গন্ধ, একটা পারফিউমের মিষ্টি গন্ধ। এই গন্ধটা তার অতি পরিচিত। সে নেশাগ্রস্তের মতো টালমাটাল পায়ে উঠে বসল। অস্ফুটে বলার চেষ্টা করল, তুমি তুমি এখানে? তুমি 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 এখানেই আছো? তুমি এখানেই ছিলে? তুমি তুমি এখানেই এখানেই? ঘরের এক পাশটা কেমন ঝাপসা হয়ে রয়েছে। ছেলেটার মনে হলো তার প্রিয় মানুষটা এক্ষুনি ওই ঝাপসা হয়ে যাওয়া ঘরের কোণ থেকে বেরিয়ে আসবে। ছেলেটা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে হাতখানা বাড়ালো। একটা আওয়াজ হলো না? কেউ যেন তার কাছাকাছি এসে দাঁড়ালো না? ছেলেটা সজোরে মাথা ঝাঁকিয়ে বলল, ও এই ঘরেই ছিল, আর কিছু বলতে হবে না। ও এখানেই ছিল, আমি ঠিক জায়গায় এসেছি। ওর ছোঁয়া কোনো জিনিস চিনতে আমার ভুল হয় না। ওর ওর পারফিউমের গন্ধটা, ওই পারফিউমের গন্ধটা আমার খুব পছন্দ ছিল। বলতো এই গন্ধ আর আমার মধ্যে তফাৎটা বোঝা যায় না, কিন্তু কিন্তু এটা এলো কোথা থেকে? কোত্থেকে এলো? ছেলেটা অধৈর্যভাবে ঘরের মধ্যে পায়চারি শুরু করলো। ঘরের ড্রেসিং টেবিলের ওপর এক গোছা হেয়ারপিন পড়েছিল, এক বা একাধিক মহিলার। ছেলেটা সেগুলো একবার হাতেড়ে দেখে নিরাশ হলো। জিনিসগুলো এতটাই সাদামাটা যে তাদের থেকে তাদের প্রাক্তন অধিকারিণী সম্পর্কে কোনো ধারণাই তৈরি করা যায় না। দেরাজটা খুলে দেখল সেখানে একটা রুমাল পড়ে রয়েছে। রুমালটা মুখের কাছে ধরে ফুসফুস ভরে নিঃশ্বাস নিল সে। কিন্তু ফের নিরাশ হতে হলো তাকে। এই গন্ধটা সে খুঁজছে না। চরম বিরক্তির সাথে সে রুমালটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। পাশের দেরাজটা খুলেও বিশেষ লাভ হলো না। সেখানে বিরাজ করছে কোটের কয়েকটা বোতাম, একটা থিয়েটারের অনুষ্ঠান সূচি, একটা বন্ধকি কারবারি কার্ড, স্বপ্নের হেরফের নিয়ে লেখা একটা বই, আর গোটা দুয়েক মার্শমেলো। শেষ দেরাজটা থেকে পাওয়া গেল কালো স্যাটিনের তৈরি একটা হেয়ার বো।
ছেলেটা একটু থমকালো, হাতে নিয়ে দেখলো জিনিসটা। একবার শুঁকে দেখার চেষ্টা করলো, কিন্তু এই বস্তুটাও নিতান্ত উদাসীন। কার চুলের শোভা বাড়িয়েছিল তা নিয়ে একটা কথাও বলল না। কোথাও কোনো চিহ্নের খোঁজ না পেয়ে ছেলেটা আরো একরোখা হয়ে উঠল। শিকারী হাউন্ডের মতো সে ঘরের প্রতিটা ইঞ্চি খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করলো। কখনো দেওয়ালের ফাটলে চোখ রেখে দেখার চেষ্টা করলো, কখনো বা টেবিল বা ম্যান্টেলের কোণাগুলো খুঁজতে শুরু করলো, পাছে কোনো গোপন কুঠুরি জাতীয় কিছু পাওয়া যায়। দেওয়ালের পর্দা, ক্যাবিনেট, কোনো কিছুই বাদ দিল না সে। এমনকি চার পেয়ে প্রাণীর মতো ঘরের মেঝেতেও অনুসন্ধান চালালো। একটা চিহ্ন, একটা বিশ্বাসযোগ্য চিহ্ন চাই তার, কিন্তু কোথায় কি? পারফিউমের সেই গন্ধ কোন দিক থেকে হানা দিয়েছে তা বোঝা দায়। ছেলেটা বুঝতে পারল না যাকে সে খুঁজছে সে হয়তো তার পাশেই রয়েছে, হয়তো সে ঘরের সিলিং থেকে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে অগাধ ভালোবাসা নিয়ে তাকে ডাকছে নিঃশব্দে। সেই ডাকে এতটাই আকুতি ছিল যে স্থান এবং কালের ব্যবধান পেরিয়ে তা ছেলেটার কানে ফিসফিসিয়ে উঠল। ছেলেটা আবারও হকচকিয়ে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি কোথায়? বলো, তুমি কোথায়? চারপাশে খাঁ খাঁ করছে ঘরটা। সে টের পাচ্ছে না যে সেই পারফিউমের বলয়ের মধ্যে কোথাও তাকে জড়িয়ে ধরার জন্য দুই হাত প্রসারিত হয়ে রয়েছে। ছেলেটা বিড়বিড় করে বলে উঠল, এই গন্ধ যে কথা বলছে, গন্ধটা কথা বলছে। কেউ না শুনলেও আমি তো শুনতে পাচ্ছি, আমার মনটা শুনতে পাচ্ছে। তাই তো হাতড়ে যাচ্ছি, হাতড়াচ্ছি আমি। দেওয়াল আর মেঝে ভেঙে গিয়ে অসংখ্য খুপড়ি তৈরি হয়েছে। সেখানে গুঁড়ি মেরে বসে ছেলেটা কয়েকটা কর্ক আর সিগারেটের টুকরো খুঁজে পেল। না, এগুলো নিয়েও কোনো কাজ হবে না। একটা আধপোড়া চুরুটও পাওয়া গেল। এতক্ষণ খুঁজে কিছু না পাওয়াতে ছেলেটার মেজাজ এমনিতেই খিঁচড়েছিল। ওর গোটা রাগ গিয়ে পড়ল সেই চুরুটের ওপর। জুতোর মোক্ষম আঘাতে সেটা পিষে দিল। ঘরের এদিক ওদিক খুঁজে এই ঘরের পুরনো বাসিন্দাদের আরো অনেক চিহ্ন পাওয়া গেল, কিন্তু যার খোঁজে সে এখানে এসেছে, যে এখানে চোখে ধরা না দিলেও নিজের অস্তিত্বের প্রমাণ ছেড়ে যাচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটার হঠাৎ একটা কথা মনে পড়ল। হ্যাঁ, ওই হাউসকিপার ভদ্রমহিলা হয়তো বলতে পারবেন। হ্যাঁ, তিনি পারবেন। তাকে একবার জিজ্ঞেস করে দেখি। ছেলেটা এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে একটা করিডোরের সামনে এসে দাঁড়ালো। সেখানেও আলো আঁধারি খেলা করছে। একটা দরজার ফাঁক দিয়ে এক ফালি আলো এসে পড়েছে করিডোরে। ছেলেটা ঘরের দরজায় টোকা দিল। প্রতিটা টোকা থেকে চুইয়ে পড়ছে উত্তেজনা। দরজা খুলে তাকে দেখে হাউসকিপার মিসেস পার্ডি একটু অবাক হলেন। প্রশ্ন করলেন, কি ব্যাপার, কোনো অসুবিধে হয়েছে নাকি? ছেলেটা বহু কষ্টে নিজের উত্তেজনাকে দমন করে মুখ খুলল। চরম উত্তেজনায় তার গলায় হাঁপ ধরে গিয়েছে। সে বলল, আচ্ছা শুনুন, আমার আগে এই ঘরে কে ছিলেন বলুন তো? আপনার আগে ওই ঘরে ছিলেন স্প্রাউলস আর মুনি। আসলে তারা স্বামী স্ত্রী, মিস্টার অ্যান্ড মিসেস মুনি। কিন্তু মহিলা অন্য একটা নাম ব্যবহার করতেন। থিয়েটারের লোকজন ওরকম নাম ব্যবহার করেই থাকে, ওতেও অবাক হওয়ার কিছুই নেই। তবে আমি নিশ্চিত যে ওরা স্বামী স্ত্রী ছিলেন। বললাম না, ওদের বিয়ের সার্টিফিকেট দেওয়াল থেকে ঝুলতো। আমার বাড়িতে আপনি আজে বাজে কিছুই পাবেন না। এখানে ভদ্র পরিবারের লোকজনই বাস করে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই মহিলাকে কেমন দেখতে ছিল? হ্যাঁ, মানে এই মিসেস মুনি ওরফে স্প্রাউলসকে কেমন দেখতে ছিল? এই ছোটখাটো শক্ত সমর্থ চেহারা, দেখতে শুনতে মোটামুটি ভালোই। এই তো গত মঙ্গলবার ওরা চলে গেলেন। আর তার আগে?
তার আগে এসেছিলেন এক ব্যবসাদার ভদ্রলোক, কিন্তু এই লোকটা মহা ধরিবাজ, 1 সপ্তাহের টাকা না দিয়েই কেটে পড়ল। তার আগে মিসেস ক্রাউডার তাঁর 2 সন্তানকে নিয়ে এই ঘরে মাস 4 ছিলেন। তারও আগে ছিলেন মিস্টার ডয়েল, উনি প্রায় এই ধরুন 6 মাস মতন এখানে ছিলেন। উনি বয়স্ক মানুষ, কাজকর্ম কি করতেন জানি না। ঘরের ভাড়া চোকা তো ওর ছেলেরা। দেখেছেন তো, এদের নিয়েই বছর গড়িয়ে গেল প্রায়। তার বাইরে কে যে ছিল মনে নেই। হ্যাঁ, তার বাইরে কি ছিল মনে নেই? মনে নেই। আচ্ছা, ধন্যবাদ। ছেলেটার মনে হলো তার শরীরটা হঠাৎ ভারী হয়ে গিয়েছে। কোনো ক্রমে সিঁড়ি দিয়ে নিজেকে টানতে টানতে ঘরে এসে পৌঁছল সে। দরজা খুলে ঘরে ঢুকতেই সে বুঝল সেই পারফিউমের গন্ধ উধাও হয়ে তাকে গ্রাস করছে একটা বাসি পচা গন্ধ। সেই আষ্টে গন্ধটাই তাকে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গন করল। এখন সেটাই তার মুড আর এই ঘরটার প্রতীক। ছেলেটার হঠাৎ মনে হলো তার আর কোনো অবলম্বন নেই, সামনের দিকে তাকানোর মতো আর কিছুই নেই। এবার চেয়ার নয়, সে বিছানায় এলিয়ে পড়ল। ঘরের হলদেটে গ্যাস লাইটটা মিটমিট করে জ্বলছে। ছেলেটা হঠাৎ বিছানায় প্রবল আক্রোশে বেডশিটটা ফালা ফালা করে ছিঁড়তে শুরু করল। টেবিলের ওপর রাখা ব্যাগ থেকে একটা ছুরি বের করে সেগুলোকে লম্বা ফালি হিসেবে একটু দম নিয়ে সে পরম যত্নে ভাঙা জানলা আর দরজার সমস্ত ফাঁক ফোকরগুলো বন্ধ করল। খুব হিসেব করেই সে কাজটা করলো, যাতে হাওয়া বাতাস চলাচল করার রাস্তাটুকু খুঁজে না পায়। তারপর গ্যাসের নবটা শেষ সীমা অবধি বাড়িয়ে দিয়ে সে হাসল প্রাণ খুলে। জানলা দরজা আর গ্যাসের দিকে তাকিয়ে সে আবার বিছানায় গা ছেড়ে দিল। অনেক হলো, আর নয়। মিসেস মকুল তার বান্ধবী এবং বাড়ির হাউসকিপার মিসেস পার্ডিকে আগেই বলে রেখেছিলেন যে আজ সন্ধ্যের পর তাঁরা পানীয় সহযোগে একটু গল্পগুজব করবেন। এই বাড়ির সদর থেকে একটা রাস্তা চলে গিয়েছে সিঁড়ির দিকে, দ্বিতীয় রাস্তা চলে গিয়েছে মাটির নিচে বেসমেন্টের উদ্দেশ্যে। এই বেসমেন্টের ভিতর দিকে একটা ঘরে মিসেস মকুল এবং মিসেস পার্ডি মাঝে মধ্যে আড্ডা মারতে বসেন, আজ যেমন বসেছে। পানীয় গ্লাসে একটা চুমুক দিয়ে চোখ কুঁচকে সেটা ধাক্কা সামলে মিসেস পার্ডি বললেন, আজ 3 তলার ওই পেছনের ঘরটাতে একজন ভাড়াটে এসেছে। এরা অল্প বয়সী ছোকরা। মনে হলো 1 ঘন্টা 2 আগে সে ঘুমোতে গিয়েছে। মিসেস মকুল চোখ কপালে তুলে চাপা গলায় জিজ্ঞেস করলেন, বলো কি? ওই ঘরটা? পাডি, তোমার এলেম আছে বলতে হবে। ওইরকম একটা ঘর ভাড়া দিতে অনেক সাহস লাগে। তুমি ওকে কিছু জানাওনি তো? না রে বাবা, জানাইনি। আমি ঘরগুলো রেখেছি ভাড়া দিয়ে 2 পয়সা কামানোর জন্য, গল্প শুনিয়ে লোক ভাগানোর জন্য নয়। ঠিক কথা। ওই ঘরগুলো ভাড়ার থেকেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। না, ব্যবসায় সফল হওয়ার জন্য তোমার মতোই বুদ্ধি প্রয়োজন। সত্যি তো, ওই ঘরের বিছানায় একজন আত্মহত্যা করেছে শুনলে কেউ অমুখ হতেই চাইবে না। তা তো হবেই না। আর তাছাড়া আরো 5 জন লোক এসে আরো 5 রকমের কথা রটাবে। কিন্তু জানো, ওই মেয়েটার কথা বড্ড মনে পড়ছে যে। কি মিষ্টি মেয়েটা। ওই ঘরে গ্যাসের আলো পুরো মাত্রায় জ্বালিয়ে সব জানলা দরজা বন্ধ করে নিজেকে শেষ করে ফেলল। ওই বিছানাতেই তো মেয়েটার মৃতদেহ পড়েছিল। ছি ছি,
ভাবতেই এত খারাপ লাগছে যে কি বলবো। বড় ভালো ছিল মেয়েটা। এক চুমুকে গ্লাসের পানীয় শেষ করে হাউসকিপার মিসেস বার্ডি বললেন, এই মেয়েটিকে সুন্দরী বলা চলে, কিন্তু আমার মনে হয় ওর চেহারাতে একটাই খুঁত ছিল, ওর ওই বাঁ ভুরুর ওপর বড় সড়ো আঁচিলটা, ওইটাই ওর একটা মুখশ্রীর ওপরে না কিরম একটা যেন ছায়া ফেলে দিত। এ যাগ্গে, যে চলে গিয়েছে তাকে নিয়ে আর কথাবার্তা বলে কি লাভ। তুমি বরং আমার গ্লাসটা ভরে দাও তো। সানডে সাসপেন্সে আজ শুনলেন ও হেনরির লেখা গল্প অবলম্বনে দ্য ফার্নিশড রুম। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দীপ। অল্প বয়সী ছেলের ভূমিকায় সোমক, মিসেস বার্ডি দেবী, মিসেস ম্যাকুল ইভানা। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সৌম্য ও শুভ। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। গল্পের অনুবাদ, বেতার নাট্যরূপ, শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় পুষ্পল। সামগ্রিক তত্ত্বাবধানে আমি দীপ। সানডে সাসপেন্সে শেষ হল ও হেনরির গল্প দ্য ফার্নিশড রুম। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সানডে সাসপেন্স।